অন্ধকার সিঁড়িতে প্রেত ১৪ই অক্টোবর ২০১২ বিকাল ৪:৫৯। এই পোস্টটি শেয়ার করতে চাইলে ফরিদা ভাবি বললেন, কলেজে পড়ার সময় আমাকে একজন ভালোবাসত। আমার বিয়ের কথা শুনে সে আত্মহত্যা করে। এখন এখন আবার সে এত বছর পর আমার কাছে ফিরে এসেছে। আমি চমকে উঠলাম। ফরিদা ভাবি এসব কি যা তা বলছেন? মানুষ মরে গেলে আবার ফিরে আসে নাকি? ফরিদা ভাবি বললেন, আবু জাফর স্যার দুর্গাপুর মহিলা কলেজে আমাদের ইংরেজি পড়াতেন। উনি আমাকে ভালোবেসে ফেলেন। আমাকে তিনি বিয়ের প্রস্তাব দিয়ে চিঠিও লিখেছেন, পড়ি, তোমায় আমি না পেলে আমার জীবন অর্থহীন হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো রায়হান, আমার করার কিছুই ছিল না। আমার বাবা মা নেই, বড় মামার কাছে মানুষ হয়েছি। বড় মামা ছিলেন দুর্গাপুর থানার দারোগা, ভীষণ কড়া মেজাজের মানুষ। এই বলে চুপ করে গেলেন ফরিদা ভাবি। হয়তো অতীতে ফিরে গেছেন। ফরিদা ভাবির কণ্ঠস্বর কেমন কাঁপছিল। গোলপানা ভরাট ফর্সা মুখে নীল রঙের গভীর ছাপ, মুখে ঘাম ফুটে আছে, চোখ দুটিতে কেমন যন্ত্রণার চিহ্ন। কিছুক্ষণ আগে বাজার করে ফিরছি, দেখি যে সিঁড়িতে ফরিদা ভাবি দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে বললেন, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে রায়হান। ভাবলাম টুম্পার ব্যাপারেই কিছু বলবেন। সেদিন অফিস থেকে ফেরার সময় দেখলাম টুম্পার রূপমতী সিনেমা হলের সামনে একটি ছেলের সঙ্গে কথা বলছে। কথাটা হয়তো ফরিদা ভাবির কানে গিয়েছে। টুম্পার বাবাকে বলতে সাহস পাচ্ছেন না, আমার সঙ্গে আলোচনা করতে চান। বললাম, আসুন, ঘরে আসুন। ভাবি ঘরে এসে বললেন, টুম্পা কোচিংয়ে, আর তোমার ভাই ফরিদগঞ্জ থেকে কিছুক্ষণ আগে রওনা হয়েছেন। আমার হাতে বেশি সময় নেই, যা বলার তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা, বলুন। তখন আমি ভাবতেও পারছি না ফরিদা ভাবি এমন অবাস্তব ভৌতিক কাহিনী শোনাবেন। ফরিদা ভাবির বয়স প্রায় ৩০-৩৫-এর কাছাকাছি। এই বয়সে মহিলারা কি এমন অযৌক্তিক ইমোশনাল কথাবার্তা বলে? অবশ্য আমি শিওর নই। ফরিদা ভাবি বললেন, আবু জাফর স্যারের বাড়ি ছিল কালিকাপুর। আমি এবার অবাক হয়ে বললাম, কালিকাপুর মানে এখানে? হ্যাঁ, আত্মহত্যার পর এখানেই জাফর স্যারকে কবর দেওয়া হয়েছিল। কবর থেকে উঠে এসে জাফর স্যার গতকাল গভীর রাতে আমার সঙ্গে দেখা করেছেন। কথাটা শুনে আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না। ফরিদা ভাবির সঙ্গে মৃত কারো দেখা হয়েছে এমনটা আমি নটারডেম কলেজের সায়েন্স ক্লাবের একজন প্রাক্তন সদস্য বলেই মেনে নিতে পারছি না। আমি জানি ফরিদা ভাবির সমস্যাটি কোনো মতেই সুপারন্যাচারাল না, মনে হয় মানসিক। ফরিদা ভাবির জন্য আমার ভীষণ খারাপই লাগছিল। আমি নতুন চাকরি পেয়ে মাসখানেক হলো এই মফস্বল শহরে এসেছি। ফরিদা ভাবিরা থাকেন আমার ঠিক পাশের ফ্ল্যাটে। স্বামী সন্তান নিয়ে কী সুখের সংসার। পরিবারটি ভারী মিশুক আর অমায়িক। আমার নিঃসঙ্গ মফস্বল জীবন আনন্দে ভরিয়ে রেখেছে। ফরিদা ভাবি ভারী নরম মনের মানুষ। বড় বোনের মতো নিয়মিতই আমার খোঁজ খবর নেন তিনি। প্রায়ই এটা ওটা রান্না করে খাওয়ান। এমন একজন দরদি মানুষ মানসিক যন্ত্রণায় ভুগছেন, আমার তো খারাপ লাগবেই। ফরিদা ভাবি বললেন, আবু জাফর স্যারের বাড়ি ছিল কালিকাপুর। আমি এবার অবাক হয়ে বললাম, কালিকাপুর মানে এখানে? হ্যাঁ, আত্মহত্যার পর এখানেই জাফর স্যারকে কবর দেওয়া হয়েছিল। কবর থেকে উঠে এসে জাফর স্যার গতকাল গভীর রাতে আমার সঙ্গে দেখা করেছেন। কথাটা শুনে আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না। ফরিদা ভাবির সঙ্গে মৃত কারো দেখা হয়েছে এমনটা আমি নটারডেম কলেজের সায়েন্স ক্লাবের একজন প্রাক্তন সদস্য বলেই মেনে নিতে পারছি না। আমি জানি ফরিদা ভাবির সমস্যাটি কোনো মতেই সুপারন্যাচারাল না, মনে হয় মানসিক। ফরিদা ভাবির জন্য আমার ভীষণ খারাপই লাগছিল। আমি নতুন চাকরি পেয়ে মাসখানেক হলো এই মফস্বল শহরে এসেছি। ফরিদা ভাবিরা থাকেন আমার ঠিক পাশের ফ্ল্যাটে।
স্বামী সন্তান নিয়ে কি হ্যাঁ, আত্মহত্যার পর এখানেই জাফর স্যারকে কবর দেওয়া হয়েছিল। কবর থেকেই উঠে এসে জাফর স্যার গতকাল গভীর রাতে আমার সঙ্গে দেখা করেছেন। কথাটা শুনে আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না। ফরিদা ভাবির সঙ্গে মৃত কারো দেখা হয়েছে, এমনটা আমি নটাডেম কলেজের সায়েন্স ক্লাবের একজন প্রাক্তন সদস্য বলেই মেনে নিতে পারছি না। আমি জানি ফরিদা ভাবির সমস্যাটি কোনো মতেই সুপারন্যাচারাল না, মনে হয় মানসিক। ফরিদা ভাবির জন্য আমার ভীষণ খারাপই লাগছিল। আমি নতুন চাকরি পেয়ে মাসখানেক হলো এই মোফস্বল শহরে এসেছি। ফরিদা ভাবিরা থাকেন আমার ঠিক পাশের ফ্ল্যাটে। স্বামী সন্তান নিয়ে কি সুখের সংসার। পরিবারটি ভারী মিশুক আর অমায়িক। আমার নিঃসঙ্গ মোফস্বল জীবন আনন্দে ভরিয়ে রেখেছে। ফরিদা ভাবি ভারী নরম মনের মানুষ। বড় বোনের মতো নিয়মিতই আমার খোঁজ খবর নেন তিনি। প্রায়ই এটা ওটা রান্না করে খাওয়ান। এমন একজন দরদি মানুষ মানসিক যন্ত্রণায় ভুগছেন, আমার তো খারাপ লাগবেই। ফরিদা ভাবি বললেন, তোমার ভাই কালিকাপুর বদলি হয়ে আসার পর থেকেই আমি জাফর স্যারকে স্বপ্ন দেখতে থাকি। ভাইয়া, মা না, মার কি? আমার গলায় স্বর ফুটল না। আমি আর মা টিভি দেখছিলাম। মা হঠাৎ সেন্সলেস হয়ে পড়ে গেলেন। আমি চিৎকার করতেই আবিদ ভাইয়া আর সালমা ভাবি এলেন। ওরা মাকে নিয়ে হাসপাতালে গেছে। আমি আমি ভীষণ ভয় পাচ্ছি ভাইয়া, বলে ফুপিয়ে উঠল ঝুমুর। আমি আসছি বলে ফোন অফ করে দিলাম। খালি গায়ে লুঙ্গি পরেছিলাম, দ্রুত প্যান্ট আর টি শার্ট পরে নিলাম। পকেটে মানিব্যাগ আর তালাচাবি ঢুকালাম। আর কিছু নেব না, কিন্তু এখন কি ট্রেন বা বাস পাবো? রেন্টে কারের দোকান কি খোলা পাবো? আমার সারা শরীর কাঁপছিল। মায়ের কিছু হলে আমি কিছু ভাবতে পারছি না। দরজা খুলে বাইরে এলাম। সিঁড়িঘরে অন্ধকার, অসুবিধে নেই, মোবাইলে টর্চ আছে। পকেট থেকে তালা বের করলাম। ঠিক তখনই ভীষণ পচা গন্ধ পেলাম। আমার সমস্ত শরীর গুলিয়ে উঠল। সিঁড়িতে কোথাও ইঁদুর মরে পচে আছে। কই, তখন তো ইঁদুরের গন্ধ পাইনি। দরজায় তালা লাগাতে যাব, ঠিক তখনই অন্ধকারে নারীকণ্ঠ ফিসফিস করে বলছে, তুমি আমায় ভুলতে পারো না কেন জাফর? আশ্চর্য, ফরিদা ভাবির কণ্ঠস্বর। কে যেন ক্ষণক্ষণে কণ্ঠে বলল, আমি যে তোমায় ভালোবাসি পড়ি। আমি শিউরে উঠলাম। সিঁড়ি দিয়ে কয়েক ধাপ নেমে আসি। নিচে বাল্ব জ্বলেছিল। আবছা আলোয় দেখলাম একটি নারী মূর্তি একটি লম্বা শীর্ণ ছায়া ছায়া শরীরের সঙ্গে ঠেস দিয়ে বসে আছে। নারীকণ্ঠ বলল, আমি এখন যাই জাখর, আমার স্বামী ঘুমিয়ে আছে। ঘুম ভেঙে আমাকে না দেখলে আমি বড় বিপদে পড়ব যে। আচ্ছা যাও, কাল আবার এসো কেমন? আসব, তুমি অপেক্ষায় থেকো কেমন? আমি চট করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে দরজার আড়ালে চলে এলাম। পাল্লার ফাঁকে দেখি আবছা অন্ধকারে নারী মূর্তি। দরজার পাল্লা ঠেলে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ফরিদা ভাবি? আমার কৌতূহল হল। আমি দ্রুত রান্নাঘরে চলে আসি। রান্নাঘরে অন্ধকার, জানালার ওপাশে ধবল পূর্ণিমার আলো। বাঁশঝাড়ে বাতাসের শনশন শব্দ। কে যেন কবরস্থানের দিকে হেঁটে যাচ্ছে, লম্বা শীর্ণ ছায়া ছায়া শরীর। আবু জাফর? না তার প্রেত? প্রেত পিছন ফিরে ঘুরে ওপরে তাকাল। রান্নাঘরে তো অন্ধকার, কি করে টের পেল যে আমি তাকে দেখছি? আমি কেঁপে উঠলাম। দ্রুত ভাবছি ঊর্ধ্বশ্বাসে দৌড়ে আমার কালিকাপুর স্টেশনে পৌঁছতে কত সময় লাগবে।